আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এবার পৃথিবী বিখ্যাত 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে ডক্টর ইউনূসের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছে। এই যে আওয়ামী লীগের কর্মসূচি নাকি ভূমিকম্প, আসলে কোনটা কি কর্মসূচি নাকি ভূমিকম্প? এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। এবার পৃথিবী বিখ্যাত 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে ডক্টর ইউনূসের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছে। এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো এবং এই চিঠিটি প্রকাশ হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের নিজস্ব ওয়েবসাইটে। এতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ মোট 12টি সুপারিশমালা তুলে ধরা হয়েছে চিঠিতে। এই সুপারিশগুলো হলো জবাবদিহিতা ও বিচারের নিশ্চয়তা, নিরাপত্তা খাতে সংস্কার, গুমের অপরাধ নির্ধারণ ও তদন্ত কমিশন শক্তিশালীকরণ, জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার, ব্যক্তির স্বাধীনতা রক্ষায় আইন সংস্কার, ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সীমিতকরণ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সিভিল সোসাইটি ও এনজিওর স্বাধীনতা, রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা ও আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা বিষয়ে মোট 12টি সুপারিশ দিয়েছে এই চিঠিতে। চিঠিতে স্বাক্ষরকারী মানবাধিকার সংস্থাগুলো হলো সিভিকাস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, ফর্টিফাই রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট। এই চিঠিতে শুরুতে সরকারের প্রশংসা করা হলেও 2026 সালের নির্বাচনের আগে স্বল্প সময়ের এই অন্তর্বর্তী সময়ে আমরা আপনাকে আহ্বান জানাই যে মানবাধিকার সুরক্ষা আরো বিস্তৃত করতে এবং বাংলাদেশে এমন শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে যা স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং ভবিষ্যতে পুনরায় কর্তৃত্ববাদী শাসনের ঝুঁকি প্রতিহত করবে। এতে আরো বলা হয়, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে নিরাপত্তা খাতে এখনো কাঠামোগতভাবে সংস্কার হয়নি এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য এখনো জবাবদিহিতা ও সংস্কার প্রক্রিয়ায় সম্পূর্ণ সহযোগিতা করছে না। চিঠিতে বলা হয়েছে যে পূর্ববর্তী সরকারের অধীনে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারের উদ্যোগ নিতে হবে, তবে পাশাপাশি চলমান নির্বিচারে গ্রেপ্তার ও আটক, বিশেষ করে আওয়ামী লীগ সংশ্লিষ্ট যেসব মামলার সাথে যথাযথ প্রমাণ নেই বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয় তা অবিলম্বে বন্ধ করতে হবে। সুপারিশের গুরুত্বপূর্ণ পয়েন্ট: আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার। এখানে চিঠিতে বলা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম যে সামগ্রিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এটি গণতান্ত্রিক স্বাধীনতা ও বহুদলীয় রাজনীতির পথে বাধা সৃষ্টি করছে। জাতিসংঘের ফেব্রুয়ারি 25 সালের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে বলা হয়েছে, গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে। এরকম মোট 12টি সুপারিশ। আপনারা খানিক আগে অন্যান্য সুপারিশগুলোর কথাও জানলেন। একটি জিনিস পরিষ্কার যে দেশে বিদেশে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের চাপ বাড়ছে। বিভিন্ন দেশ যেমন সরকারকে প্রকাশ্যে অপ্রকাশ্যে চাপ দিচ্ছে, ঠিক তেমনি মানবাধিকার সংস্থাগুলো কিন্তু সোচ্চার হয়ে উঠেছে। কাজেই আগামী নির্বাচন যদি ডক্টর ইউনূস কিংবা ইউনূস পরিষদ এখনো মনে করে বসে থাকে যে আওয়ামী লীগ ছাড়াই নির্বাচনটি করে ফেলবে, তাহলে কিন্তু সেই নির্বাচনটা আসলে হবে না। নির্বাচনটি করা তো সম্ভব হবেই না, 99% সম্ভব হবে না, কিন্তু 1% সম্ভাবনাকে সামনে রেখে যদি নির্বাচনটি করেও ডক্টর ইউনূস, তাহলেও সেই নির্বাচনটি কিন্তু টিকবে না। আজকে ডক্টর ইউনূস সরকার আপনারা দেখছেন যে একটা ঝুলন্ত সরকার, যে কোনো মুহূর্তে এক ফু দিলে উড়ে যেতে পারে। ঠিক তেমনি ওই 1% সম্ভাবনা নিয়ে যদি জোর জবরদস্তি মূলক ভাবেও ডক্টর ইউনূস নির্বাচনটি করেই ফেলে,
তাহলেও সেই সরকারটি কিন্তু আজকের ডক্টর ইউনূসের সরকার যেমন ঝুলন্ত সরকার, ঠিক তেমন একটি ঝুলন্ত সরকার হবে। নিশ্চয়ই কেউ চাইবে না যে এমন একটি ঝুলন্ত সরকার, কেউ চাইবে না বলছি, কিন্তু কেউ কেউ চায়। এই মুহূর্তে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তারা চায়, ডক্টর ইউনূস চায়। কারণ এই মুহূর্তে যদি একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন যদি বাংলাদেশে হয়, তাহলে অন্যান্য কন্টেন্টের মতো এই কন্টেন্টও বলতে চায় যে পৃথিবীতে একটি নজিরবিহীন ঘটনা ঘটবে। গণ আন্দোলনে পতিত সরকার পৃথিবীর ইতিহাসে কোথাও সাথে সাথে ক্ষমতায় এসেছে এমনটা ঘটেনি। বাংলাদেশে অনেক ব্যতিক্রম ঘটনা ঘটে, বাংলাদেশে অনেক নজিরবিহীন ঘটনা ঘটে। আরেকটি নজিরবিহীন ঘটনা দেখবার অপেক্ষায় আছে বাংলাদেশের মানুষ, যে ইমিডিয়েট পতন হয়েছে, পতন হয়ে ক্ষমতায়। সেই চাপটা কিন্তু বাড়ছে ধারাবাহিকভাবে চারিদিকে। বিশ্বের বিভিন্ন দেশ ইউনূসকে প্রকাশ্যে অপ্রকাশ্যে চাপ দিচ্ছে। এই চাপে চিরে চ্যাপ্টা হয়ে যাবার জোগাড় ডক্টর ইউনূসের। অন্যদিকে 6টি বিখ্যাত মানবাধিকার সংস্থা এবার ডক্টর ইউনূসকে চিঠি দিয়ে, খোলা চিঠি দিয়ে জানালো অন্যান্য আরো 12টি সুপারিশের মধ্যে একটি অন্যতম প্রধান সুপারিশ হচ্ছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এই চাপ, এত চাপ কেমনে সইবে? চাপের কাছে অবশ্যই মাথা নত করতে হবে। সেটি আমরা খুব শীঘ্রই সেই বিষয়গুলো দেখতে পারবো বলে মনে হচ্ছে। এবং ধন্যবাদ। প্লিজ আজকে একটা কথা বলি, এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, তা না হলে বুঝতে পারবেন না আমি কি বলছি বা কি ইঙ্গিত দিয়েছি। সুতরাং ভিডিওটা যখনই শুরু করবেন শেষ পর্যন্ত দেখুন, একটু দেখে ছেড়ে যাবেন না। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রিপশন আরো অনেক বেশি বাড়ানোর প্রয়োজন। আপনার বন্ধু বান্ধব সকলকে বলুন একটু সাবস্ক্রাইব করতে, প্লিজ সাবস্ক্রাইবটা বাড়ানোর জন্য সহযোগিতা করুন। তো আজকের যে হেডলাইনটা যেটা, সেটা দেখে আপনারা হয়তো কিছু বুঝেননি যে কি বলছি, যে আওয়ামী লীগের কর্মসূচি নাকি ভূমিকম্প। আসলে কোনটা কি, কর্মসূচি নাকি ভূমিকম্প? ভূমিকম্প বলতে যে আর্থকুইক জাতীয় কিছু বা এরকম কিছু কিনা হয়তো এটা ভাবছেন। এটা না। কথার ফাঁকেই কথা থাকবে। এটাই হচ্ছে বাস্তবতা। তো আপনার মূল কথায় আসার আগে একটা জিনিস একটু বলে নেই, তাহলে হয়তো পরবর্তীতে আপনাদের ফুললি বুঝে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন। সেটা হচ্ছে যে এক লোক বলল যে, "ভাই বিদেশ যাব।" তো বিদেশ যাওয়ার কথাটা বলার পরে যেমন ডাক্তার ইউনূস সাহেব, আমাদের মহামান্য ইন্ট্রিম ভাই, উনি যেমন বললেন না যে বঙ্গোপসাগর পুরোটাই যদি আমরা আ ব্যবহার করতে পারি তাহলে আমরা সিঙ্গাপুর হয়ে যাব। আসলে কিন্তু তা না। উনি যেটা বলেছেন, উনি বলেছেন যে বঙ্গোপসাগর পুরোটাই যদি আমরা ব্যবহার করতে পারি, মানে বিদেশীদের কাছে ভাড়া দিয়ে দিতে পারি, তাহলেই আমরা শেরপুর যাব। ওই যে বললাম যে এক লোক বিদেশ যাইতে চাইছে, বলছে ভাই আমি সিঙ্গাপুর যাব, তখন ওই বেটা শেরপুরের টিকেট করে দিছে। সে শেরপুর যাওয়া মনে করছে সিঙ্গাপুর চলে আসছে। এই হচ্ছে যে ডাক্তার ইউনূসের কথা। আমাদের সিঙ্গাপুর নেওয়ার জায়গায় সে শেরপুরে নিচ্ছে, এখন আগুনে পুড়ে মারছে। এই হচ্ছে যে কাহিনী। তো আসুন তাহলে এখন মূল কথায় আসা যাক। না, সারা বাংলাদেশে যেভাবে গত ৬ দিন যাবৎ বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে, এটার জন্য বলা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র করতেছে, আওয়ামী লীগ করতেছে। এগুলা হচ্ছে যে সারা বাংলাদেশে বিএনপি, জামাত আর এনসিপি মিলে বলতেছে র বা ইয়ে কে আওয়ামী লীগ করতেছে। এটা ওরা বলতেছে। আমরা কিন্তু বলি নাই যে আমরা করতেছি। তার কারণ হচ্ছে কি জানেন? আমরা যদি করি তাহলে আমরা করলে তো কোথায় করব ভাই? সর্বপ্রথম গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ইউনিভার্সিটি, গ্রামীণ ফোন এগুলাতে, ঠিক আছে না? এগুলার কোনো একটা ইটও থাকবে না। সবগুলোতে আমরা টয়লেট বানাবো, আবাসন কেন্দ্র বানাবো, পাগল-ছাগল রাখার মানসিক চিকিৎসালয় বানাবো। ওই যে বড়, বড় টাওয়ার যেগুলো আছে না গ্রামীণের, সবগুলোতে ওইটাই করব। এটা হচ্ছে আমাদের মূল কাহিনী। তো এই যে ৬ দিন ৭ দিন ধরে যা চলছে এটা আসলে ওদের একটা নাটকের প্লট তৈরি করছে। এখন এই যে প্লট, তার মধ্যে এখন আবার ওরা বিভিন্ন জায়গায় বট বাহিনী দিয়ে বলছে আওয়ামী লীগ কর্মসূচি করবে, কর্মসূচি করবে। তার কারণটা কি জানেন? আজকে এই মুহূর্তে ২০ তারিখ। আপনারা যে মুহূর্তে আমাকে শুনছেন ২০ তারিখ। তো ২০ তারিখ হয়ে যাওয়া মানে আমাদের হাতে আর সময় আছে ২ দিন। ২০ তারিখ, তারপরে ২১ তারিখ, এরপরে ২২ তারিখ। মহাকাল, মহাভূমিকম্প।
এখন আজকে সকাল সকাল এই জন্য ভিডিওটা দিচ্ছি, যে 11টার ভেতরে ভিডিওটা দিচ্ছি, তার কারণ হচ্ছে যে সারাদিনে আরো কি কি ঘটবে এগুলো একটু আপনাদের দেখতে হবে, বুঝতে হবে যে কোথাও মিল পাওয়া যাচ্ছে কিনা, খুঁজে পাওয়া যাচ্ছে কিনা, এই জন্যই। তো আজকে 20 তারিখ, মাঝখানে কাল, আজকে যেহেতু 20 তারিখ, আগামীকাল 21 তারিখ, ঠিক না? 21 তারিখ, এরপর হচ্ছে যে 22 তারিখ। তো কেন বললাম জানেন? 22 তারিখে ধরেন ওই যে সেনাবাহিনীর 25 জন মেজর জেনারেল পদমর্যাদার, যার মধ্যে 15 জনই হচ্ছে মেজর জেনারেল রানিং, উনাদের সবাইকে সেই আইসিটি তাজুল ইসলামের সামনে হাজির করতে হবে। তো এটার তো একটা কাহিনী আছে না, যে তাজুলের সামনে হাজির করতে হবে 22 তারিখ। তো এখন 22 তারিখে কিভাবে কি হবে কে জানে। যদিও আজকে থেকে সারা বাংলাদেশের পুরো পুলিশ প্রশাসনকে একদম খাড়া করে দিয়ে রাখছে। বলছে মানে তোমরা চোখ কান খাড়া রাখো, খবরদার তোমাদেরকে যদি বিভিন্ন থানাতে যদি 2 কোটি টাকা করেও দেওয়া হয়, তোমরা এরপরও খাড়া থাকবা। মানে একদিন 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য যদি তোমরা 2 কোটি টাকা করেও পাও প্রতি থানা, এরপরও কিন্তু তোমরা খাড়া থাকবা, তোমরা কিন্তু চোখ ফালাইতে পারবা না। পুরো প্রস্তুত। কারণ হচ্ছে যে 22 তারিখ সামনে আসতেছে, কি হয় কি জানি। এর মধ্যে এখন 22 তারিখের জন্য যেহেতু ও খুব তটস্থ, সবাই ওইদিকে তাকায় আছে 22 তারিখ। এখন 21 তারিখে আবার যদি কোনো কাহিনী ঘটে কিনা, এইটা নিয়ে একটা পেরেশানিতে আছে। তো 21 তারিখে পেরেশানি বলতে 21 তারিখে একমাত্র জামাত বা এনসিপি, বিএনপি এরা কিছু ঘটাইতে পারে। এরা হয়তো এমনও করতে পারে যে সারা বাংলাদেশে গেলে তো কোনো পাল্টা হবে না। যা হবে তা ঢাকার শহরে হতে হবে। আর এমনও তো হইতে পারে যে এরা ওই যে 4 তারিখ 5 তারিখের মতো সারা ঢাকা শহরে লাখ লাখ লোক নামাইয়া ইট পাটকেল মারিয়া সারা ঢাকা শহর ততষ্ট করে দিতে পারে, লক্ষ লক্ষ বোমা ফুটতে পারে, ব্যাপক লোক সমাগম করে সব ভাইয়া চলে দিতে পারে। কত তারিখ? 21 তারিখ। তার মানে এটা কইরা দিলে হয়তো একটা হৈ হৈ রই রই পড়ে যাবে। আর ওইদিকে তো 22 তারিখে আবার সেনাবাহিনী কোনো আবার কু কইরা বহে কিনা, বা সেনাবাহিনী আবার কি গ্যাঞ্জাম বাজায়া বহে, এগুলা নিয়ে একটা ব্যাপক আলোড়ন কথাবার্তা চলতেছে। বুঝছেন? কিছু গোপনে, কিছু ওপেনে। মানে প্রেম করিব ওপনে, এখন হবে না আর গোপনে। তাই আপনাদের বললাম যে আজকের দিনটা একটু খেয়াল করেন, কোথায় কি হয়, না হয়, কি হয়। আপনারা একটু সাবধানে থাকেন, প্রস্তুত থাকেন। বুঝেন নাই? কারণ হচ্ছে সাবধানে যদি না থাকতে পারেন, প্রস্তুত যদি না থাকতে পারে, তাহলে একটা সমস্যাও তো হইতে পারে। ঠিক না? কারণ এরা যে হারে করতেছে, কি বলে, প্রস্তুতি নিচ্ছে, তাতে হয়তো সারা বাংলাদেশে একটা ধরপাকড়ের ব্যবস্থা করতে পারে। তো আপনারা আস্তে ধীরে একটু মানে মোটামুটি বাইচা-টাইচা একটু শহর থেকে বাইরের দিকে চইলে আইসেন। মানে ধরেন যারা ওই কক্সবাজারে আছে তারা একটু আস্তে, আস্তে চিটাং, কুমিল্লা, এই কি বলে এটা, নারায়ণগঞ্জ এদিকে চইলে আসেন। এই রাজশাহী-মাশাহী ওইদিকেও হয়তো জামাত শিবির গ্যাঞ্জাম করবে, ওইদিকেও তো পাবলিক ধরবে। একটু আস্তে, 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 আস্তে আপনারাও পদ্মা নদীর ব্রিজের উপরে টুপরে চইলে আসেন। বুঝতেই তো পারছেন যে ওইদিকের অবস্থা। কারণ গ্রামে-গঞ্জে ধরবে এরা। এরা শহরের ভিতরে এরা খুব একটা বেশি হৈ হৈ রৈ রৈ করবে না। এরপরে ধরেন এখন যদি হেরা, আমার যেটা মনে হয় আরকি, যে ওরা যা, যা করবে, যেমন ওরা ঢাকা শহরে হয়তো একটা বিশাল কাউ রাউরা বাজাইতে আগুন-টাগুন জ্বালায় দিতে পারে বিভিন্ন জায়গায়। কোথায়, কোথায় জ্বালাবে তা তো আর জানি না ভাই। কারণ এর আগে তো ধরেন চিন্তাও করিনি মেট্রো রেলে জ্বালাবে, বিটিভি ভবন জ্বালাবে, সেতু ভবন জ্বালাবে, সচিবালয়ে আগুন লাগাবে। এগুলো তো ভাবি নাই। তো এইরকম হয়তো আবারও ওরা করতে পারে। তো এই করতে হলে খেলা তো দেখতে হবে আমাদের। আমরা খেলা দেখতে হলে একটু ঢাকামুখী হইয়া থাকলে ভালো, যে ঢাকার দিকে একটু খেলা দেখলাম, ওরা কি, কি করতেছে। এটা ভিডিও-টিডিও করে পরে Facebook এ ছেড়ে দিতাম। আমাদের কাজ তো এখন বাদাম খাওয়া। বাদাম ছিল আর বাদাম খাওয়া আরকি। এইগুলা আমরা একটু করতে পারি। এগুলা দেখা একটু ভালো কাজ। তো এখন ক্রুশিয়াল মোমেন্ট তাইলে এই যে আজকে সকালে এখন থেকে ধরেন 12:30 থেকে আপনারা সবাই একটু খেলা দেখেন, একটু ঘুম-টুম ছেড়ে জায়গা উঠেন। প্যান্ট শার্ট পইরা ফেলান, হ্যাঁ? কারণ হচ্ছে ওই যে পুলিশ যদি যায় আবার ভাগতে হবে না ঘর থেকে। এইজন্য বলছি প্যান্ট শার্ট পইরা ফেলান, অন্য কিছু না আপনাদের। তো প্যান্ট শার্ট পরে একটু সামনের দিকে যান। দেখেন একটু যে আজকে সারারাত সারাদিন কি হয়, সারারাতে কি হয়। কারণ তো হচ্ছে যে 22 তারিখ যেহেতু 24 থেকে 48 ঘন্টা আগের থেকেই তো বাতাস হইতে থাকবে হয়তো। ওই যে ঘূর্ণিঝড়। 22 তারিখে হচ্ছে সেনা ঘূর্ণিঝড়, আমাদের না ভাই। 22 তারিখটা সেনা ঘূর্ণিঝড়, হ্যাঁ? সেনাবাহিনীর এতগুলা অফিসার যাবে-টাবে। তাহলে ঘূর্ণিঝড় হওয়ার আগে বা 24-72 ঘন্টা আগে জানা যায় সিগনাল একটু, একটু করে। তো সেইজন্যই আরকি। তো এখন দেখতে থাকেন যে কি হয়।
মানসিক প্রিপারেশন নেন যে মানে ওই আপনি এমন জায়গায় দাঁড়াইয়েন না, ধরেন আপনি একটা নিচে দাঁড়াইলেন, কি কয়, একটা বিশাল গ্লাসওয়ালা বিল্ডিং এর দিকে দাঁড়াইলেন, আর হেতারা মিছিল করতে যাইয়া 2টি ইট মারলো, 6টা গ্লাস এসে আপনার শরীরে পড়বে, আপনি আহত হয়ে যেতেন। ঠিক আছে না? সুতরাং এমন জায়গায় জায়গায় দাঁড়ায় দেখেন ঢাকা শহরে কি হইতেছে না হইতেছে, এটা আলো বাতাস নেন আর কি। 21 তারিখ দিনটা নিলেই হবে, 22 তারিখে তো হয়তো অন্য কিছু হয়ে যেতে পারে। তবে 21 তারিখ দিনটা কিন্তু দেখার মতো জিনিস হইতে পারে হয়তো। একটু দেখেন। এটা আমারও কেন জানি মনে হয় যে মানে হইতে পারে যে সেনাবাহিনী একটা মুভ করতেও পারে। হয়তো দেখতে পারেন যে সেনা ট্যাংকও বাইর পারে 21 তারিখে। বাইর হইতে পারে বলতেছি। আবার ওই যে বিএনপি জামাতের মিছিল যেটা বলছে ওরকম হইতে পারে না? অনেক ভাঙচুর হইতে পারে। যা করবে কিন্তু বিএনপি জামাত করবে। কিন্তু পরবর্তীতে কবে যে আর আমরা করছি। আমরা বলি না। আমরা ভাঙছি আমরা বলি না। আমরা বলি না যে আমরা এসব নষ্ট কাম করি। করে ওরা। নামটা দেয় আমাদের আরকি। সুতরাং আপনারা একটু এই যে সকালে আমার ভিডিও শোনার পর থেকে আস্তে নিজের ভিতরে একটা ইয়ে নেন যে ভাই যেকোনো মুহূর্তে যেকোনো কিছু হইতে পারে। কারণ যেহেতু পুলিশ খুব স্ট্রং আমাদেরকে ধরবেই। সুতরাং আমরা গা বাঁচাইতে থাকি ভাই। আমরা আমরা গ্রাম ছেড়ে একটু শহরের দিকে যাই। শহর থেকে আরেকটু বড় শহরে যাই। আরেকটু বড় শহর থেকে আরো বড় শহরে চলে যাই। যাতে আমাদের কেউ না চিনে। আবার আমরা এমন জায়গায় দাঁড়াই, এসব খেলা দেখি যাতে ওই যে পাথর পড়লে গ্লাস এসে আমাদের গায়ে না পড়ে, বা ধরেন ২ টা পেট্রোল বোমা ছুইড়া দিলে হেঁটে যাতে আবার ভাইঙ্গা আমাদের গায়ে না পড়ে। এরকম একটু জায়গায়-টাকায় দাঁড়াইয়া আমরা দেখি আরকি কি হয়। আ বুঝতে পারছেন তো, হ্যাঁ? তো এটা একটু চিন্তা করে রাখেন। এরপরে ২২ তারিখে তো হয়তো সেনাবাহিনী কি করে যে পুলিশের হাতে দেয় নাকি পুলিশ আইয়া এদের ধরে না হেরা পুলিশরে ধরে, সেটা হচ্ছে যে ২২ তারিখ পর্যন্ত কি হবে। তবে আপনারা কালকে থেকেই চোখ কান সব খোলা রাখেন। জাস্ট দেখেন যে আগামী ২৪ ঘন্টা কি হয়। আগামী ২৪ ঘন্টার উপরে নির্ভর করছে হয়তো অনেক কিছু। তো এইজন্য বলছি আওয়ামী লীগের কর্মসূচি আসতেছে নাকি ভূমিকম্প? ওই যে ভূমিকম্প কোনটা বুঝছেন তো? ভূমিকম্প হইতেও পারে। বলা তো যায় না। কারণ কেউ কাউরে কিছু বলতে পারবে না। ঠিক আছে? সাবধানে থাকেন। কান, চোখ খোলা রাখেন। নাকে গন্ধ নেন। কোথায় কি আছে সুইকা দেখেন। এখন আমরা যারা আছি তাদের হইতে হবে কি জানেন? অ্যালসেশিয়ান ডগ, অ্যালসেশিয়ান কুত্তা। যেখানেই যাই আমরা একটু পাবো, সুইকাই বুঝা যাইতে হবে পরবর্তী কাম কি। ঠিক আছে ভাইজান? 12:30টার পর থেকে কালকে চোখ কান খোলা রাখেন। ঠিক আছে? আবারও বলছি, গ্রাম থেকে শহরে যান। ছোট শহর থেকে বড় শহরে চলে যান। নিজের জীবন আগে বাঁচান। ঠিক আছে? ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।